আসসালামু আলাইকুম। আজকে আমি যে অঙ্গাণুটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নিউক্লিয়াস। সো প্রথমেই নিউক্লিয়াস কথাটা শোনার সাথে সাথে আমাদের যেই কথাটা মাথায় চলে আসে সেটা হচ্ছে একটা নিউক্লিয়াসকে বলা হয় কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়। এখন কথা হচ্ছে একটা নিউক্লিয়াসকে কেন কোষের প্রাণকেন্দ্র বা মস্তিষ্ক বলা হয়, কারণ একটা নিউক্লিয়াস কোষের যাবতীয় যত রকমের কার্যাবলী আছে সব কিছু নিয়ন্ত্রণ করে। তো প্রথমেই জানতে হবে কোন বিজ্ঞানী নিউক্লিয়াস আবিষ্কার করেছে। রবার্ট ব্রাউন। মনে রাখবো কিভাবে? ব্রাউনের শেষে এন আছে, সো নিউক্লিয়াস এন দিয়ে শুরু। সো নিউক্লিয়াস আবিষ্কার করছে রবার্ট ব্রাউন। কোথায় আবিষ্কার করছে? অর্কিডের পত্রকোষে। ওকে। তো নর্মালি যেই আমাদের আদি কোষ বা প্রোক্যারিওটস ওগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না, থাকে হচ্ছে নিউক্লিয়াসের পরিবর্তে নিউক্লিয়াসের মতো নিউক্লিয়েট থাকে। যেই উন্নত কোষ, দ্যাট মিনস ইউক্যারিওটসের মধ্যে হচ্ছে কয়েকটা জায়গা আছে, যেমন উদ্ভিদের সিভ কোষ, পরিণত আরবিসি, ম্যাচিউরড আরবিসি, উই শুড সে ম্যাচিউরড আরবিসি, এগুলোর মধ্যে নিউক্লিয়াস থাকে না। সো কোন জায়গায় থাকে এবং কোন জায়গায় থাকে না সেটা আমাদের জানা জরুরি। সো নিউক্লিয়াস থাকে না। আবার কিছু কিছু কোষ আছে যেগুলোর মধ্যে হচ্ছে অনেকগুলো নিউক্লিয়াস থাকে। আমরা তো জানি যে একটা কোষ যখন বিভাজিত হয় তখন হচ্ছে তার প্রথম যে বিভাজন, নিউক্লিয়াসের বিভাজন, সেই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। এখন ক্যারিওকাইনেসিস যদি ঘুরতেই থাকে তাহলে দেখা যায় যে কি নিউক্লিয়াসের সংখ্যা ঠিকই বাড়তে থাকে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন হয় না। সো একটা কোষের মধ্যে অনেকগুলা নিউক্লিয়াসের সৃষ্টি হয়। এই ঘটনাকে আমরা বলি, যদি উদ্ভিদ কোষে ঘটে তাহলে তাকে আমরা বলছি সিনোসাইট। সেই উদ্ভিদ কোষকে বলি সিনোসাইট। এবং সেম জিনিসটা যদি প্রাণী কোষের ক্ষেত্রে, সেটাকে আমরা বলি প্লাজমোডিয়াম। কি বলি আমরা? প্রাণীতে প্লাজমোডিয়াম, উদ্ভিদে হচ্ছে সিনোসাইট। এখন সিনোসাইট কারা সেটা আমাদের জানতে হবে। কতগুলা শৈবাল, ছত্রাক এগুলো হতে পারে, যেমন ভাউচারিয়া, ভট্রিডিয়াম, হচ্ছে স্ফেরোপেলা, এগুলো হচ্ছে আমাদের সিনোসাইটের উদাহরণ। আচ্ছা, এখন আসি একটা কোষের কতটুক এরিয়া জুড়ে হচ্ছে আমার নিউক্লিয়াসটা থাকে। নর্মালি নিউক্লিয়াসটা 10 to 15% হচ্ছে একটা কোষের জায়গা দখল করে একটা মোট আয়তনের, কিন্তু আমরা যে স্পার্ম জানি, স্পার্মের ক্ষেত্রে তার 90% এরিয়া জুড়ে কি থাকবে? নিউক্লিয়াসটা থাকবে। খুব গুরুত্বপূর্ণ যে 90% এরিয়া জুড়েই কি আমাদের স্পার্মের ক্ষেত্রে নিউক্লিয়াসটা থাকে। সো এখন একটা আদর্শ নিউক্লিয়াস কয়টা অংশ নিয়ে গঠিত? একটা আদর্শ নিউক্লিয়াসের 4টা অংশ থাকবে। একটা আদর্শ নিউক্লিয়াসের কয়টা অংশ থাকবে? 4টা অংশ থাকবে। একটা আদর্শ নিউক্লিয়াসের 4টা অংশ থাকবে। এখন প্রথমেই নিউক্লিয়ার মেমব্রেন, যেটা দিয়ে হচ্ছে সে আবদ্ধ থাকবে, তার ভিতরে কিছু তরল পদার্থ থাকে যেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিওপ্লাজমকে আবার ক্যারিওলিম্ফো বলা হয়। সো এই ক্যারিওলিম্ফের কাজ কি? ক্যারিওলিম্ফ হচ্ছে আমাদের যে ক্রোমাটিন তন্তুগুলো আছে, এই ক্রোমাটিন তন্তুগুলোকে ধারণ করবে, এবং যেই কেন্দ্রীয় যেই ডার্কার রিজিয়ন সেটা হচ্ছে নিউক্লিওলাস, এই নিউক্লিওলাসকেও ধারণ করবে এবং নিউক্লিওপ্লাজমকে ধারণ করবে। এবং এখানে যেহেতু নিউক্লিওপ্লাজম আছে, তরল পদার্থ আছে, এখানে অনেক বেশি এনজাইম থাকে। সো যাবতীয় এনজাইমের কার্যকলাপের মূল ক্ষেত্র হিসেবে কাজ করবে হচ্ছে নিউক্লিওপ্লাজম। এখন এই চিত্রটা সম্পূর্ণ হয় নাই, কারণ হচ্ছে আমরা নিউক্লিয়ার পোর দিই নাই। তাহলে আমাদের কি দিতে হবে? নিউক্লিয়ার পোর দিতে হবে। নিউক্লিয়ার পোর হচ্ছে নিউক্লিয়াসের অত্যাবশ্যক উপাদান না, কিন্তু নিউক্লিয়ার মেমব্রেন যেটা আছে, এই মেমব্রেনের একটা অংশ। যে কোনো জায়গায় পোর আছে, তার মানে এই জায়গা থেকে কি হবে? বিভিন্ন বস্তুর আদান প্রদান হবে। নিউক্লিওপ্লাজম এবং সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন বস্তুর আদান প্রদান হবে। এই যে পোরটা আছে, নিউক্লিয়ার পোর, এর ব্যাসটা হচ্ছে 9 ন্যানোমিটার। এই 9 ন্যানোমিটার ব্যাসের মধ্যে আমরা দেখতে পাবো যে এই জায়গায় যদি আমরা জুম করি তাহলে দেখবো যে 8টা বড় বড় প্রোটিন গ্র্যানিউল আছে। এরকম কয়টা গ্র্যানিউল আছে? 8টা বড় বড় প্রোটিন গ্র্যানিউল আছে। এই 8টা প্রোটিন গ্র্যানিউল হচ্ছে পরস্পর স্পোক দ্বারা পরস্পরের সাথে কানেক্টেড, এবং মাঝখানে একটা বড় রকমের
প্রোটিন অণু আছে যেটাকে আমরা বলতে পারি ট্রান্সপোর্টার। এই ট্রান্সপোর্টার হচ্ছে এই কোষের বিভিন্ন বস্তুর আদান প্রদানটা নিয়ন্ত্রণ করে থাকে। আচ্ছা, এখন যে নিউক্লিয়ার মেমব্রেন আছে, এই যে দ্বিস্তরী নিউক্লিয়ার মেমব্রেন, এটা অবশ্যই ফসফোলিপিড বাইলেয়ার। সো এই নিউক্লিয়ার মেমব্রেন, যে কোনো জায়গায় আমরা যদি মেমব্রেনের কাজের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারবো যে মেমব্রেন মানেই সে বিভিন্ন বস্তুর বাইরের সীমানা নির্ধারণ করে দিবে, বাইরের আঘাত থেকে রক্ষা করবে। হ্যাঁ, তারপর এই যে নিউক্লিওপ্লাজম আছে, নিউক্লিওপ্লাজমকে সাইটোপ্লাজম থেকে আলাদা করবে। সো এই কাজগুলো হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন করে থাকে। তাছাড়া আমরা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা নিয়ে কথা বলতেছিলাম, সেটা হচ্ছে নিউক্লিওলাস। এই নিউক্লিওলাসের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আমাদের ডিএনএ এবং আরএনএ থাকবে, এবং ডিএনএ থেকে আরএনএ তৈরি হওয়ার প্রসেসের নাম কি? ট্রান্সক্রিপশন। সো এখানে ট্রান্সক্রিপশন হইতে পারে। সো প্রোটিন সংশ্লেষণ এখানে হবে, এবং যেহেতু এই নিউক্লিয়াসটা তৈরি হওয়ার পিছনে একটা ক্রোমোজোমের সেটের অবদান থাকে, এটা যদি একটা সেন্ট্রোমিয়ার হয়, এই অঞ্চলটাকে, গৌণকুঞ্চলের পরবর্তী অঞ্চলটাকে আমরা বলবো হচ্ছে সেট। এই সেট, অনেকগুলো ক্রোমোজোমের সেট হচ্ছে এই নিউক্লিওলাসের মধ্যে থাকে, আর এই সেটগুলোর মধ্যে তাহলে কম্পোনেন্ট হচ্ছে ডিএনএ, যার নিউক্লিওটাইড। সো নিউক্লিওটাইডের ভান্ডার হিসেবে কাজ করবে হচ্ছে আমাদের এই নিউক্লিওপ্লাজম। আচ্ছা, তাহলে আরএনএ তৈরি করা, প্রোটিন তৈরি করা, এই সকল কাজ করবে হচ্ছে নিউক্লিওলাস। আচ্ছা, কোষের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই পেঁচানো নালিকাগুলো দেখতে পাই, এগুলো হচ্ছে ক্রোমাটিন তন্তু। এখন কথা হচ্ছে আমরা এই জিনিসটাকে কেন ক্রোমাটিন তন্তু বলি? আচ্ছা, আমরা তো সবাই ক্রোমের লোগোটা দেখছি, তাই না? ক্রোমের লোগোর মধ্যে দেখবো অনেকগুলো কালার আছে। আচ্ছা, তাহলে এই ক্রোম মানে হচ্ছে রং, এবং সোম মানে হচ্ছে বডি বা দেহ। সো যেই দেহটা রং ধারণ করতে পারে আমরা তাকে বলি ক্রোমোজোম। সো যখন আমরা ফুলজিন রং, কোন রং? ফুলজিন রং যখন আমরা নিউক্লিয়াসের মধ্যে দিই, তাহলে দেখা যায় এই যে এই অঞ্চলটা হচ্ছে অধিক রং ধারণ করে। সো এই অঞ্চলগুলোর নাম দেওয়া হয়েছে ক্রোমাটিন। সো এই ক্রোমাটিন তন্তুগুলাই যখন সেলের ভিতরে থাকে তখন অনেক প্যাচানো অবস্থায় থাকে, তখন এগুলো থেকে হচ্ছে জল বিয়োজন হয়, ডিহাইড্রেশন হয় প্রোফেজ ধাপে। এই ডিহাইড্রেশনের মাধ্যমে হয় কি, এই জিনিসগুলা যখন একটা জিনিস থেকে পানি চলে যায় তখন সেই জিনিসটা আরও অনেক চিকন হয়। চিকন হওয়ার ফলে দেখবো যে যেই জিনিস চিকন হয় সেই জিনিস নিজের মধ্যে প্যাচ খায় যায়। সো এরকম নিজের মধ্যে প্যাচ খেয়ে আমাদের হচ্ছে তৈরি করে ক্রোমোজোম। এই ক্রোমোজোমটাই প্রোফেজ ধাপের শেষের দিকে লম্বালম্বিভাবে বিভক্ত হয়ে দুইটা অঞ্চলে বিভক্ত হয়, যেটাকে প্রত্যেকটাকে বলে আমরা ক্রোমাটিড। সো প্রোফেজ ধাপের শেষের দিকে ক্রোমাটিড তৈরি হয়। আর প্রত্যেকটা ক্রোমাটিন তন্তুর ভিতরে আমরা দেখতে পাই ডিএনএ থাকে। হ্যাঁ, এই ডিএনএ হচ্ছে বংশগতির ধারক ও বাহক। সো আমাদের যে ক্রোমাটিন তন্তু, এই ক্রোমাটিন তন্তু হচ্ছে বংশগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো নিউক্লিয়াস সম্পর্কে যদি আমরা এই জিনিসগুলো জানতে পারি তাহলে আমাদের প্রিপারেশনটা সম্পূর্ণ হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।